গল্প বাধ্য সুখের ঘর। লেখিকা তাইবা বিন কেয়া। 6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করে না তোমার ইরা? যেই স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানালো তার সাথে তুমি প্রতারণা করলে। এত খারাপ তুমি ইরার টিয়া? দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ দিয়ে অনেক উপকার করেছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার আর তুমি একজন রিক্সা চালক। সবাইকে কি বলবো আমার জামাই একজন রিক্সা চালক? তুমি কখনো আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব, আমার পাশে তোমাকে মানাবে না। বাকি সুন্দর কথা, বিসিএস ক্যাডার তুমি। তোমার সাথে আমার যায় না, কিন্তু যখন তোমার মামা মামি তোমাকে তাড়িয়ে দেয় তখন তোমার কাছে কিছু ছিল না, তখন তো তুমি যোগ্য ছিলে না। আমি তো একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম যার চাল চুলা কিছু ছিল না। তখন তো তোমাকে ঠিক বিয়ে করেছি আমি আনোয়ার। হুম, আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড়লোক, কত টাকা তার। তাকে রেখে তোমার মতো একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না হীরা। রূপ সারা জীবন থাকে না, আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসি নাই, শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্য সুখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আমি কিছু আশা করি না আনোয়ার। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে। সাইন করে নিও। তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামটা লিখতে পারো না। সরিটিপ সই করে দিও, আর তোমার মেয়েকে কোনো দরকার নেই, নিজের সাথে রেখে দিও ইরা। জীবন রে আর কত খেলা দেখাবি? যাকে জন্য রিক্সা চালাতে চালাতে হাতে ব্যথা হয়ে গেল সেই তো অন্য কারো হাত ধরে বসে আছে। যার পরীক্ষার ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি সেই আজমনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে যায় দেখি 6 মাসের মেয়েটা কান্না করছে। মাফ করে দে রে মা, তোর বাবার কোনো যোগ্যতা নেই। তোর মা সেই জন্য চলে গেল, মাফ করে দে মা। আনোয়ার, কি হলো আনোয়ার, তোমার বউ কোথায়? বাড়িতে আসে নাই বাড়িওয়ালা? না কাকা, ও এখন বিসিএস ক্যাডার। আমার মতো রিক্সাওয়ালার সাথে এই বাড়িতে থাকবে? ভাঙা বাড়ি, সে তো এখন নতুন বাড়িতে থাকবে। নতুন মানুষের সাথে আনোয়ার? আসলে কিছু মানুষ কখনো কারো আপন হয় না। তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি এই 6 মাসের বাচ্চাকে কি করে বড় করে তুলবে বাড়িওয়ালা? কাকা আপনি চিন্তা করবেন না। কষ্ট করে হলেও আমার মেয়েকে মানুষ করব, আমি ওকে শিখাবো সৌন্দর্য সব না মন সব। আর কাকিকে একটু বলবেন ওর যাতে খেয়াল রাখে আনোয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না কাকা। সকাল হয়ে গেল, রিক্সা নিয়ে বাহিরে যায়। মেয়েকে কাকির কাছে রেখে যায়, হঠাৎ করে পুলিশ কাছে আসে আনোয়ার। এই তোর লাইসেন্স কোথায়? বাহির কর লাইসেন্স। পুলিশ, ওহি নেন, লাইসেন্স নিয়ে এসেছি আনোয়ার। তোর লাইসেন্স ভুল আছে, তোকে থানায় যেতে হবে। পুলিশ, কি বলেন স্যার, লাইসেন্স ভুল মানে? সব ঠিক আছে তো, আরো অনেক পুলিশ তো দেখছে, তারা তো ভুল বলে নাই আনোয়ার। তোকে থানায় যেতে বলছি, চল থানায়, বেশি কথা বলবি না। পুলিশ, আচ্ছা কি করার, থানায় যেতে হবে, কিন্তু ওরা থানায় না নিয়ে একটা রাস্তায় নিয়ে আসে। আশেপাশে কোনো মানুষ নেই। স্যার আপনারা এখানে কেন নিয়ে আসলেন আনোয়ার? এই তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিকশার চাবিতে। পুলিশ, ভাই আপনারা ছুরি কেন বাহির করলেন? আর আপনারা তো পুলিশ না, তাহলে কি আপনারা ডাকাতি করতে আসছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া আর কিছু নেই আমার কাছে, আমার বাসায় ছোট মেয়ে আছে, কি করে তাকে খাওয়াবো? রিক্সা নিয়ে নিবেন না আনোয়ার? দেখ তোর কান্না শুনতে চাই না, রিক্সার চাবি দে। না, জীবন দিলেও চাবি দিমু না আনোয়ার। তোর থেকে এভাবে চাবি নেওয়া যাবে না, এই ওকে রুমালটা শুকিয়ে দে। লোক, কি একটা রুমাল শুকালো, তারপর আর কিছুই মনে পড়ছে না। আনোয়ার চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। পরে মনে পড়লো আমার রিক্সা, সেটা কোথায়? কাকাকে পাশে দেখি। আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা। তোমার শরীর ঠিক আছে এখন? আরে উঠতে যেও না, এখন শরীর বেশ দুর্বল। কাকা,
না কাকা, ঠিক আছে শরীর, কিন্তু কাকা আমার রিক্সা কোথায়? ওরা কি রিক্সা নিয়ে চলে গেছে? আনোয়ার: হ্যাঁ রে বাবা, ওরা ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে। তোমাকে একটা রাস্তায় লোক দেখতে পায়, তখন তোমার মোবাইল থেকে ফোন করে জানান দেয়। তখন যাই আর তোমাকে অজ্ঞান হিসাবে পেয়ে নিয়ে আসি কাকা। কাকা আপনাকে ধন্যবাদ, অনেক সাহায্য করেছেন আপনি। কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কেমন করে আনোয়ার? আরে চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে কাকা। কাকা পুলিশ তো এমনি খুঁজে দিবে না, তাদের তো টাকা দিতে হবে, কিন্তু আপনি তো আমার কথা জানেন। পকেটে 5 টাকাও নেই, মেয়েটার জন্য কিছু আনতে পারি নাই। আপনার 2 মাসের বাসা ভাড়া দিতে পারি নাই। রিক্সাটা তো নিয়ে চলে গেছে। আমি কোনো পথ তো দেখি না কাকা। আনোয়ার: আরে চিন্তা করো না, তোমাদের গ্রামের বাড়ি না কিছু সম্পত্তি আছে, তা বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যবসা করো কাকা। কাকা গ্রামের বাড়িতে তো কিছু নাই, ইরার পরীক্ষার টাকা জোগাড় করতে সব বিক্রি করে দিয়েছি। আর আপনি তো জানেন আমার বাবা একজন রিক্সা চালক, এত সম্পত্তি তো নেই, যা ছিল সব শেষ। আনোয়ার: আরে তোমরা এখানে কথা বলতে বলতে কি সারা রাত কাটিয়ে দিবে? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে কাকি। কান্না করছে কেন কাকি, কোনো সমস্যা হয়েছে ওর? আনোয়ার: মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই। আর 6 মাসের বাচ্চাকে কি খাওয়াবো কাকি? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি কিনে নিয়ে আসি। আনোয়ার: আচ্ছা ঠিক আছে, যাও কাকি। বাজারে তো চলে আসি, কিন্তু টাকা তো নেই, কি করব? সামনে একটা রক্ত বিক্রি করার হাসপাতাল দেখতে পাই, এইটা একমাত্র উপায়, তাই রক্ত বিক্রি করে কিছু টাকা পাই, তা দিয়ে সুজি কিনে বাড়িতে নিয়ে যাই। আনোয়ার: সুজি তো আনলে, কিন্তু তুমি তো জানো আমার চোখের সমস্যা, রান্নাঘরে যেতে পারি না। আর কাজের মেয়ে তো বাসায় চলে গেছে, রান্না করবে কে? তুমি একটা বিয়ে করে নাও কাকি। না কাকি, বিয়ে করতে পারবো না, বিয়ে করলে সেই বউ এসে যদি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে তখন। আর নিজের পেট চালাতে পারি না, আবার আরেকটা পেট চালাবো। আপনি চিন্তা করবেন না, সুজি আমি রান্না করতে পারি। আনোয়ার: আচ্ছা তুমি যা মনে করো তাই করো। সুজি রান্না করি, কিন্তু কালকে থেকে ঘরে খাবার কি করে জুটবে? রিক্সা নেই, তোকে কি করে খাওয়াবো আমি রে মা? তোর বাবার তো কিছু নেই। বুঝতে পারছি এই গ্রামে আর থাকা যাবে না, শহরে যেতে হবে। কালকে গাভীটা বিক্রি করে শহরে চলে যাব। গাভীটাকে বাজারে নিয়ে যাই, বেশি না 30,000 টাকা দাম হয়েছে। ছোট গাভী, কিন্তু কি করার, টাকার তো অনেক দরকার। তাই টাকা নিয়ে বাড়িতে চলে আসি। আনোয়ার: আনোয়ার, তাহলে তুমি সত্যি ঢাকা চলে যাচ্ছ? আমি তোমাকে আটকে রাখবো না। মেয়ের আর তোমার সুখের জন্য শহরে যাওয়া দরকার কাকা। কাকা এটাই তো একমাত্র উপায়। কাকা তবে আপনাদের কথা কখনো ভুলতে পারবো না। আর কাকা এই নেন বাসা ভাড়া। আনোয়ার: ঠিক আছে বাবা, নতুন বাসায় গিয়ে ফোন করো কাকা। সকাল সকাল বের হয়ে যাই, গাড়ি দিয়ে ঢাকা শহর যাচ্ছি। জানি না সামনের পথ কেমন হবে, তবে যে করে হোক আমার মেয়ের জন্য একটা ভালো জীবন দিতে হবে, একজন ভালো বাবা হয়ে দেখাতে হবে। আনোয়ার: ভাই নামেন, ঢাকা শহরে এসে পড়ছি। লোক গাড়ি থেকে নেমে যাই। কি বিশাল শহর, কত গাড়ি, কত মানুষ। ঢাকা শহরের কথা মানুষের মুখে অনেক শুনেছি, আজ দেখলাম কত মানুষ আসে এখানে ভাগ্য ফেরাতে, তাদের মধ্যে কি আমার ভাগ্য ফিরবে? আনোয়ার: আনোয়ার একটা বাসা ভাড়া নেয়, বেশি দাম না। ঢাকায় ছোট বাসার যে দাম, তার ওরা বাবা মেয়ে এত বড় বাসা দিয়ে কি করবে? মেয়েটা অনেক কান্না করছে, কিন্তু কেন বুঝতে পারছি না। খাবার তো খাওয়া তো দিলাম, তাহলে কেন কান্না করছে? আনোয়ার: এই রুমে কে থাকে, আর এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? ঝুমকা: আসলে এই বাসায় আমরা থাকি। আর এইটা আমার বাচ্চা, আসলে কেন কান্না করছে সেটা তো বুঝতে পারছি না। ওর কান্নার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আনোয়ার: শুনুন, কান্না শব্দে সমস্যা না, কষ্ট হচ্ছে আমার। আর ওর মা কোথায়?
তার কাছে দেন বাচ্চাকে ঝুমকা। ওর মা নাই, তার কাছে দেওয়া যাবে না আনোয়ার। ও সই বুঝতে পারি নাই। দেখি তো বাচ্চার কি সমস্যা হচ্ছে। আরে আপনি বাচ্চাকে জামা পরিয়ে রাখছেন, আর ও সেই জন্য ওর গরম করছে তাই কান্না করছে। আর আপনি ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে শরীর ভালো করে মুছে সরিষার তেল দেন নাই কেন? তাই ঠান্ডা লেগে গেছে ঝুমকা। ও তেল দিতে হয় বুঝি, কিন্তু আমি তো জানতাম না। আমি গোসল করলে তো তেল দেই না, আমার তো ঠান্ডা লাগে না আনোয়ার। আপনি আর এই বাচ্চা কি এক? ও 6 মাসের একটা বাচ্চা, ওকে সব সময় দেখে শুনে রাখতে হবে ঝুমকা। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য আনোয়ার। ঠিক আছে, আর শুনুন, আমি পাশের বাসায় থাকি। আপনারা নতুন এসেছেন তাই বাবা রাতে খাবার খেতে ডেকেছে ঝুমকা। আচ্ছা ঠিক আছে, যাব আনোয়ার। আর ওকে নিয়ে আসবেন। নাম কি ওর? ঝুমকা। এখনো নাম রাখে নাই, তবে ওকে আমি সুখ বলে ডাকি আনোয়ার। খুব সুন্দর নাম, বাচ্চাটা যেমন মিষ্টি ওর নাম তেমন মিষ্টি ঝুমকা। রাতে পাশের বাসায় যাই, সুখকে নিয়ে আর একটু পায়েস রান্না করে নিয়ে যায় আনোয়ার। আরে আপনি চলে এসেছেন, দেখি সুখকে, ও কি মিষ্টি বাচ্চা, একদম পুতুলের মতো। আর আপনি আসুন, ভিতরে আসুন ঝুমকা। ওহেই নেন পায়েস। আসলে আমি রান্না করতে পারি তাই ভেবেছি একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আনোয়ার: আচ্ছা ঠিক আছে, আসুন। ও বাবার সাথে কথা বলেন ঝুমকা। ওনাকে আমি চাচা বলে ডাকি, খুব ভালো লোক আনোয়ার। আনোয়ার এখন কি করবে তুমি? কোনো চাকরির খোঁজ পেলে? চাচা। চাচা কি বলেন? আমার মতো অশিক্ষিত লোককে চাকরি কে দিবে? দেখি কোনো গাড়ি চালাতে পারি কি না আনোয়ার। আচ্ছা বাবা, দেখো, আসলে ভালো মানুষের সাথে যে কোনো সবসময় খারাপ হয় বুঝতে পারি না চাচা। আরে তোমরা ওখানে কথা না বলে খাবার খেতে আসো। সবাইকে খাবার দেয়। সুখকে আমি সুজি রান্না করে খাওয়াই। আর পায়েস দেয় ঝুমকা। আরে এই পায়েস তো খুব মজা। এত মজার পায়েস তো কখনো খাইনি। কে রান্না করেছে? চাচা। আসলে চাচা, রান্না আমি করেছি, বাসা থেকে নিয়ে এসেছি পায়েস আনোয়ার। বাহ, খুব ভালো। আচ্ছা ঝুমকা, ওকে আমাদের যে কাশিম বাজারে খাবারের হোটেল আছে সেখানে কাজে নিলে কেমন হয় চাচা? বাবা, সেটা তো বন্ধ হয়ে যাবে, কোনো বিক্রি হয় না। আমিও ভেবেছি সেই দোকানে যাওয়া বন্ধ করব ঝুমকা। যতদিন বন্ধ না হয় ততদিন আনোয়ার সেই দোকানে রান্নার কাজ করুক। বন্ধ হয়ে গেলে ও অন্য কোনো কাজ খুঁজে নিবে। আর অন্য কাজ খুঁজতে তো সময় লাগবে চাচা। ঠিক আছে বাবা, তাই হবে। আপনি কালকে রেডি থাকবেন ঝুমকা। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করি। মেয়েকে খাওয়াই, কিন্তু ওকে রেখে কি করে যাব? এখানে তো কাকি নেই ওকে দেখে রাখার মতো। যদি একা থাকলে কোনো সমস্যা হয় তখন। হঠাৎ কেউ দরজায় বেশ বাজে আনোয়ার। কি হলো, আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে ঝুমকা? মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো কেউ নাই আনোয়ার। আচ্ছা, এটা তো একটা সমস্যা। ওকে আমার কাছে দেন, সুখ দোকানে যাবে ঝুমকা। কি বলেন আপনি? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমি রাখতে পারবো আনোয়ার। শুনুন, দোকানে আমি আপনার মালিক। আমার দোকানে কে যাবে, আমার সাথে কে থাকবে সেটা আমি ঠিক করব। তাই সুখ আমার সাথে থাকবে ঝুমকা। আচ্ছা ঠিক আছে, চলে যায় ওনার সাথে। সুখও যায়। দোকানটা ভালো, রাস্তার সাথে বড় দোকান। এখানে চাকরি করা তো ভাগ্যর বিষয় আনোয়ার। দোকান পছন্দ হয়েছে না হয়নি ঝুমকা? আরে এত বড় দোকান পছন্দ তো হবে, কিন্তু এই দোকান তো রাস্তার সাথে আর অনেক বড়, তাহলে এখানে লস কেন হয়? রাস্তার সাথে তো দোকানের লস হওয়ার কথা না আনোয়ার। আসলে সেটা জানি না। অনেক ভালো ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটা বুঝতে পারি না।
রান্না নাকি খারাপ হয় কিন্তু আমরা খেলে তো ভালো লাগে। তাই কোনো মানুষ একবার খেয়ে আর দোকানে আসে না। ঝুমকা: ও নিশ্চয় তাদের খাবার খেতে কোনো সমস্যা হয় বা তারা মিথ্যা বলে। আনোয়ার: ঘুম হতে পারে, আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। দোকান বন্ধ করে দিব, তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করেন। ঝুমকা: ঘুম ঠিক বলেছেন। আমি দোকানে রান্নার ঘরে যাই কিন্তু কোনো রাঁধুনি নেই, মনে হয় এই দোকানে কেউ কাজ করতে চায় না। শুধু একটা ছেলে আছে, নাম ডলার। আনোয়ার: আপনি শুধু শুধু এখানে কাজে এসেছেন, এই দোকানে তো কেউ আসে না। যে আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো থাকে বুঝতে পারি না। নিশ্চয় ভূত আছে। ডলার: ভূত আছে নাকি সেটা পরে দেখা যাবে, এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে সব আছে, আমি মায়ের ডায়েরিটা বের করি যেখানে অনেক রান্না আছে। আনোয়ার: আচ্ছা বস, এই ডায়েরিটা কার? অনেক রান্না আছে, এইটা কার? ডলার: এটা আমার মায়ের ডায়েরি। ছোটবেলা মা যখন রান্না করতো আমি খেলা রেখে মায়ের রান্না দেখতাম। মা তার সব রান্না এই ডায়েরিতে রেখে গেছে, কি করে ভালো করে রান্না করতে হয়। আনোয়ার: এই দোকানের জন্য রান্না করে কি করবেন? কয়েকদিন পরে তো বন্ধ হয়ে যাবে। ডলার: শোনো, খোদা তাআলা কখনো কারো খারাপ করে না। সে যদি আমাকে এখানে পাঠায় তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আর যদি দোকান বন্ধ হয়ে যায় তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমার জীবনের সাথে যা হলো তার যে কি কারণ সেটা বুঝতে পারি না। আনোয়ার: ওকে বস, চলুন কাজ করি। আপনার সাথে কথা বলে আমি পারবো না। ডলার: আজ রান্না করব করলার তরকারি, তাও আবার ডিম দিয়ে। আমার মায়ের ছোট রেসিপি। আনোয়ার: ঘুম সব রেখে করলা মাংস রান্না করি। ডলার: না, এমনি দোকানের লস হচ্ছে তাই এটা রান্না করতে হবে। আনোয়ার: আচ্ছা চলেন শুরু করি। ডলার: প্রথমে এই করলাকে একটু গরম পানি দিয়ে নরম করে নেই যাতে এর তিতা কমে যায়। তারপর একটা ডিম দেই, কুসুমটা ফাটিয়ে দেই, একটু রান্না করে করলা দেই, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। আনোয়ার: একটু পর খাবারটা খায়, অনেক টেস্টি হয়েছে বা বস, অনেক ভালো খেতে হয়েছে। কোনো মুরগি গরু সব হার মেনে যাবে কিন্তু বস, করলা তো একটু তিতা আছে। ডলার: শোনো, সব জিনিসের একটা আলাদা গুণ থাকে, করলার আছে। করলা যদি তিতা না হয় তাহলে অন্য সবজি আর করলার মধ্যে পার্থক্য কি? যেমন সব মানুষের আছে, কেউ ভালো কেউ খারাপ, আমাদের সমাজে সব মানুষকে নিয়ে চলতে হয়, কখনো রাগ করা সমাধান নয়। আনোয়ার: বা বস, আপনি একটা বড় কথাকে কি সুন্দর করে বলে দিলেন, আপনি সত্যি মহান। ডলার: আচ্ছা ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সেই অপেক্ষায় থাকি। কিন্তু কোনো মানুষ আসে না, একজন মানুষ আসে না। কি করব, এত খাবার কি নষ্ট হবে? আনোয়ার: 7 দিন কেটে গেল, দোকানে কোনো লোক আসে না, প্রতিদিন খাবার নষ্ট হয়। কিন্তু লোক কেন আসে না তার কারণ এখনো অজানা। সুখকে এখন ঝুমকার মা, উনি দেখে রাখেন পরিবারটা খুব ভালো। আনোয়ার: বস, আজকে তাহলে কেউ আসলো না, যাই খাবারটা ডাস্টবিনে ফেলে আসি। এই দোকানের রান্না কেউ খাবে না। ডলার: আরে আজকের খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কিছু অসহায় মানুষ আছে, তারা ঠিক মতো খাবার খেতে পারে না। তাদের খাবার দিয়ে আসলে তারা খুশি হবে আর দোয়া করবে। আনোয়ার: ঠিক আছে বস, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাকে বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে। ডলার: আচ্ছা তুমি যাও। হঠাৎ দেখি ঝুমকা দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যান নাই? আনোয়ার: না, যেতে ইচ্ছা করছে না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে আসি। ঝুমকা: আপনি যাবেন আমার সাথে? আনোয়ার: ঘুম অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, তাই করতে তো হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়ে দেয়া করে তাহলে তো ভালো হয়। ঝুমকা: ঠিক বললেন। আমরা সেখানে যাই, অসহায় মানুষকে খাবার দেই, তাদের খুশি দেখে নিজের জীবনের দুঃখ ভুলে যেতে ইচ্ছে করছে। কিন্তু সব মানুষকে কি ভুলে যাওয়া যায়? আসলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আনোয়ার: কি হলো, ভাবুক হয়ে গেলেন কেন?
আপনজনকে মনে পড়ছে বুঝি। আচ্ছা, আপনার বউ কি করে মারা গেছে? ঝুমকা। আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দেই। সব মানুষকে কি মারা গিয়ে জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নই, সেই জন্য চলে গেছে। আনোয়ার: মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে থাকে না কেন? ঝুমকা: আমি যখন খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তুলে আমাকে। মায়ের যত কষ্ট হোক কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন 10 বছর বয়স তখন মাও মারা, জীবন কতটা কষ্ট তখন বুঝতে পারি। স্কুলে যেতে পারি নাই। মানুষের বাড়িতে কাজ করে বা যেভাবে হোক নিজের পেট চালাই। যখন বড় হই তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে আসে এরা। ওকে পেয়ে মনে হয়েছে এই পৃথিবীতে কেউ তো আছে যে আমার হবে। আনোয়ার: তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? ঝুমকা: সুখ সবার কপালে ছয় না। নিজে পড়াশোনা করতে পারি নাই, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করি। শত কষ্ট করে ওকে কলেজ পাশ করাই, চাকরি যাতে করতে পারে সেই জন্য ভালো প্রাইভেট দেই। নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালাই। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতে আমি কান্না করি নাই, কিন্তু ওর খুশিতে কান্না করি। ও চাকরি পেতে শহরে যায় তখন থেকে শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে ওর সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে, কিন্তু তাও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পরে ও পালিয়ে যায়। ও সুখের কথা একবার ভাবে নাই। আনোয়ার: কি বলেন? যার জন্য এত কষ্ট করলেন সে আপনার সাথে এই বেইমানি করতে পারে? পৃথিবীতে এমন মানুষ আছে? ঝুমকা: হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ওর ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এর জন্য কখনো ওকে মাফ করব না। আনোয়ার: আচ্ছা, ও এখন কেমন আছে? নতুন বয়ফ্রেন্ড ওর সাথে? ঝুমকা: আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালো থাকে, কিন্তু যারা হেরে যায় তারা, যারা শত কষ্টের পর নিজের আপন মানুষকে কখনো ভুলতে পারে না, তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করলাম, দিন শেষে সে আমাকে অন্ধ প্রমাণ করে। আনোয়ার: আচ্ছা, আপনি তার নামে মামলা করেন নাই? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। ঝুমকা: যাকে মনের বন্দি করতে পারি নাই তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার তৈরি করেছি, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেও খুশি লাগে, যদিও সে অন্য মানুষের। আনোয়ার: বাহ, আপনি একজন রিকশাওয়ালা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারেন। ঝুমকা: শুধু পড়াশোনা থাকলেই সুন্দর করে কথা বলতে হবে এমন কোনো কথা না। মনের কথা সব সময় সুন্দর। আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো তারা সুন্দর করে কথা বলতে জানে। আনোয়ার: হুম, ঠিক বলেছেন। আচ্ছা চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। কালকে তো দোকানে যেতে হবে। চলুন। ঝমকা: আমরা বাড়ি ফিরে যাই, সুখকে ঘরে নিয়ে যাই। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় কি মায়াবী লাগে আমার মেয়েকে। যদি কখনো এরা ফিরে আসে তাহলে হয়তো আমি ওকে মাফ করে নিজের সাথে রাখতে পারবো না। কারণ ও আমাকে কষ্ট দিয়েছে, সেটা সহ্য করে নিতে পারবো, কিন্তু ও তোকে কষ্ট দিয়েছে, তাই এরাকে কখনো মাফ করব না আমি। আনোয়ার: সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতো কোনো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে না, শুধু রান্না করেন আপনি। ডলার: আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো আসবে। আনোয়ার: তখন 2জন লোক আসে। বস দেখেন লোক এসেছে, এদের যদি ভালো করে খাওয়াতে পারি তাহলে আরো লোক আসবে। ডলার: ঠিক আছে, তুমি যাও, ওদের কি লাগবে তা জিজ্ঞেস করে আসো। আর সুন্দর করে কথা বলবে। আনোয়ার: ঠিক আছে বস। আমি সেখানে যাই, একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছে। তাদের বসতে বলি এবং তাদের খাবার আনতে যাই। ডলার: বাবা তুমি একটু বসে খাবার খাওয়া শুরু করে দেও, আমি একটু জরুরি ফোন করে আসি। লোক: ঠিক আছে তুই যা, কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, তবে সেটা বেড়ে যাচ্ছে। এর মধ্যে খাবার এসে গেছে।
খাবার মুখে দেয়, একটু খেতে শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে। আহা! লোক, আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা, আপনি ঠিক আছেন তো চাচা, কথা বলেন। ডলার, বাবা কি হয়েছে তোমার? বাবা চোখ খুলো। আমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে। সব দোষ এই খাবারের, নিশ্চয়ই খাবারে কোনো খারাপ কিছু মিশানো আছে। লোক, আমি তখন সেখানে যাই। কি বলেন আপনি? খাবারে কেন ভেজাল থাকবে? আপনার বাবা হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আনোয়ার, এইসব আমাকে বুঝাতে আসবেন না। আমার বাবা ঠিক ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এই দোকানের নামে আমি মামলা করব, সবাইকে জেলে নিয়ে যাব। লোক, দেখেন আপনি ভুল বুঝবেন না, শুনুন আনোয়ার। দোকানে এমনি কত সমস্যা, আরো সমস্যা এসে যোগ হয়েছে। আপনি এই শহরে ছেড়ে কয়েকদিনের জন্য চলে যান। সব ঠিক হলে আবার ফিরে আসবেন। ঝুমকা, আমি কোনো অন্যায় করি নাই, তাই পালিয়ে যাব না। যদি জেলে যেতে হয় তাও সমস্যা নাই আনোয়ার। বাড়ি ফিরে আসি, সুখকে কোলে নিয়ে বসে থাকি। ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখ, তোর বাবা কয়েকদিন বাহিরে থাকতে পারে, তুই রাগ করবি না মা। তোর বাবা কিছু করে নাই। হঠাৎ খেয়াল করি দরজায় নক করে, খুলে দেখি পুলিশ আসে। আনোয়ার, আপনি মিস্টার আনোয়ার, চলুন, আপনার নামে কেস হয়েছে। থানায় যেতে হবে আপনাকে। পুলিশ, ঠিক আছে চলুন। তখন ঝুমকা চলে আসে। আমি সুখকে অনার করে দেই। যতদিন আমি না আসি ওকে দেখে রাখবেন দয়া করে আনোয়ার। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বের করিয়ে বাহিরে নিয়ে আসবো। ঝুমকা, ঠিক আছে, অপেক্ষা করব আমি। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে আসে। আসার সময় সুখ অনেক কান্না করতে থাকে, এর জন্য একটু খারাপ লাগছে আনোয়ার। আমি উকিলের কাছে যাই, তাকে সব ঘটনা খুলে বলি। ঝুমকা, দেখুন ঝুমকা, কেসটা খুব শক্তিশালী। যদি ওই লোক বলে যে দোকানের খাবার খেয়ে না এমনি উনি অসুস্থ হয়ে গেছে, তাহলে কেসটা তুলে নিতে পারবো। না হলে এটা খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। উকিল, আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হাসপাতালে পাঠাই, তাই ডলারকে ফোন করি কোন হাসপাতালে আছে সেটা জানতে। সিটি হাসপাতাল আছে, আমি সেখানে যাই, শুনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসেছে। ঝুমকা, এই আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়ব। লোক, দেখুন আজব কথা বলবেন না। আমাদের খাবারে কোনো সমস্যা নাই, আর আপনার বাবার তো জ্ঞান ফিরে এসেছে। তাহলে তাকে জিজ্ঞেস করেন আসল সত্যি কি। ঝুমকা, ঠিক আছে চলুন বাবার কাছে, দেখি কে সত্যি বলছে। লোক, চাচা, আপনার সাথে কথা বলা অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গেলেন, আমি সেই দোকানের মালিক। কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছেন, সবাই এটা মনে করে যে রান্না করেছে তার নামে কেস করেছে। তার একটা 6 মাসের বাচ্চা আছে, দয়া করে সত্যিটা বলুন। ঝুমকা, আসলে আমার শরীর খাবার খাওয়ার জন্য খারাপ হয়নি। অনেক সময় আগে বুকে ব্যথা অনুভব করতে থাকি, ধীরে ধীরে ব্যথা বেশি হতে থাকে। খাবার খাওয়া ফলে কোনো সমস্যা হয়নি। করলা দিয়ে এত সুন্দর খাবার রান্না করা যায়, সেই জন্য যে রান্না করেছে তাকে ধন্যবাদ দিতে চাই আমি। বৃদ্ধ লোক, আপনার বাবা ঠিক বলছেন। ওনার বুকের ব্যথা অনেক সময় ধরে হচ্ছে, সেটা খাবার খাওয়ার জন্য নয়। আর যদি উনি করলার তরকারি না খেয়ে অন্য কোনো মাংস দিয়ে খেতেন, তাহলে আপনার বাবাকে বাঁচানো যেত না। তার শরীরে অনেক সমস্যা হতে পারত। ডাক্তার, শুনলেন তো ডাক্তার কথা, এবার বিশ্বাস হলো। দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি, কেস দয়া করে তুলে নেন। ঝুমকা, সরি, বুঝতে পারি নাই, দয়া করে মাফ করে দেন। কেস এখনই তুলে নিবে। লোক, আচ্ছা, অনেক তো আনোয়ার কথা শুনলেন, এবার এরা কোথায় আছে সেটা জানতে হবে। বড়লোক বয়ফ্রেন্ড সাথে কেমন আছে সে? ইরা জান, তুমি এখন পড়াশোনা করা বাদ দাও তো। আর পড়াশোনা করে কি হবে? তুমি তো সরকারি চাকরিতে জয়েন করে ফেলেছো। মিজান, আরে সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরো ভালো কিছু করতে হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও। ইরা,
বাড়িতে তো নিয়ে যেতে হবে, কিন্তু এখন না। মা বাবা সবাই বিদেশে, তারা 2 দিন পরে দেশে ফিরে আসবে। তখন নিয়ে যাব মিজান। সত্যি জান, তোমার বাবা বিদেশে থাকে? তোমরা তো তাহলে অনেক বড়লোক এরা। কিন্তু জান, তোমার ওই রিক্সাওয়ালা স্বামী থেকে কাবিনের টাকা নিতে হবে তো। আর সেই টাকা দিয়ে আমরা অন্য দেশে বেড়াতে যাব মিজান। কিন্তু ওর তো কিছু নাই, বাড়িও নাই। কাবিনের টাকা কোথা থেকে দিবে এরা? আরে সেটাও কোথা থেকে দিবে তা ওর ব্যাপার, তোমার তাতে কি? তুমি ওর থেকে কাবিনের টাকা চাও কোথাও? তুমি ওকে এখনো ভালোবাসো না তো, তাই টাকা চাইতে পারবে না। ওর জন্য দয়া হচ্ছে তোমার মিজান। আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। আর ঠিক আছে, কাবিনের টাকা ওর থেকে নিয়ে নিব আমি ইরা। আনোয়ার জেল থেকে বের হয়। বাড়ি ফিরে আসে, সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি মেয়েটা বাবাকে না দেখতে পেরে অনেক কান্না করেছে। হঠাৎ ফোনে কারো কল আসে, নাম্বার দেখে অবাক হয়ে গেছে আনোয়ার। কি, আমার নাম্বার কি সেভ করে রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন ইরা? আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কি কারণে ফোন করলে সেই কারণ বলো আনোয়ার। দেখো, আমরা কাবিনের টাকা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লাখ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তা দিতে হবে ইরা। ইরার কথা শুনে অবাক হয়ে যায় আমি। কাবিনের টাকা কোথা থেকে দিব আমি? গাড়ি বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছি, এখন কোনো চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে। তাই টাকা জোগাড় করা অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে। তাই কোথায় টাকা দিতে পারবে সেই জায়গার নাম বলে দাও। কারণ টাকা দিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হয়। ওর পড়াশোনার জন্য সব বিক্রি করে দিয়েছি, বাবা বেশি জমি রেখে যেতে পারে নাই, কিন্তু গ্রামে যা ছিল সব বিক্রি করা শেষ। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? ইরা ফোন রেখে দেয়। আরে আবার চোখে পানি কেন? কে ফোন করেছে কথা বলুন আপনি। ঝুমকা, আপনি সুখকে একটু কোলে নেন, আমি ছাড়ে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাড়ে যায়। আজ মায়ের কথা অনেক মনে পড়ছে, মা থাকলে হয়তো জীবনে এত সমস্যা হতো না। কিন্তু এখন কি করব আমি? আমি সুখকে ঘুম পাড়িয়ে বিছানায় বালিশ দিয়ে ছাড়ে যায়। উনি আকাশে তাকিয়ে কি দেখতে থাকেন। ঝুমকা, আরে আপনি এখানে কি করেন? সুখ ঘুমিয়ে পড়েছে। ঘুম পাড়িয়ে দিয়ে আসি, কিন্তু আপনি ছাদে দাঁড়িয়ে কি করছেন? আর চোখ এমন লাল কেন? আপনার মনে হয় কান্না করলেন? কি হয়েছে বলুন। আমার জীবনের দুঃখ আপনি জেনে কি করবেন বলুন। খুব ইচ্ছা করে একটু সুখে থাকতে, কিন্তু সবার কপালেই সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কিনা যায়? যদি আজ টাকা থাকতো তাহলে এরা আমাকে ছেড়ে চলে যেত না। যে চলে যায় সে আপনার না। তার জন্য কষ্ট পেয়ে শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন না। ইরা ফোন করেছে একটু আগেও, কাবিনে টাকা চাই, সেই টাকা দিয়ে সে তার প্রেমিকের সাথে ঘুরতে যাবে বিদেশে। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? আপনি তো জানেন এখন আমি বেকার, তাই এই টাকা দেওয়া অসম্ভব আনোয়ার। একজন মহিলা কত খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। নিজের সুখের জন্য তার স্বামী আর সন্তানের সাথে এমন করতে পারে। সে কি মানুষ? তার মধ্যে মন বলতে কিছু আছে? আমার মনে হয় না। ঝুমকা, করতে পারে, আসলে ভুল আমার। কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। যার ধোঁকা না পারেন সহ্য করতে আর না পারেন তাকে কোনো শাস্তি দিতে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসি তার জীবনের সমস্যা সৃষ্টি করতে কি করে পারি? আর যদি সে সত্যি দোষ করে তাহলে উপরে একজন আছে, সে শাস্তি দিবে আনোয়ার। কিন্তু এত টাকা কোথা থেকে দিবেন আপনি আনোয়ার? আনোয়ার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে, এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারে নাই, কিন্তু বিয়ের সময় এই হার তোমাকে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনো এই হার বিক্রি করে দেও নাই, সব সময় নিজের কাছে রেখে দিতে। তুমি যখন চলে গেলে তখন এই হার তোমার স্মৃতি হিসাবে রেখে দেই। যখন এই হার ছুঁয়ে দেখি তখন মনে হয় তুমি আশেপাশে আছো, কিন্তু আজ সেটা বিক্রি করে দিতে হবে।
মাফ করে দেও আমাকে মা, মাফ করে দেও। আনোয়ার আনোয়ার হার বিক্রি করে দেয়। যখন হার শেষ দেখে তখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মারা যাওয়ার পরেই হার তাকে মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। কিন্তু আজ মনে হচ্ছে মা সত্যি তাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে ওর। ইরাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে, বা 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে ফেললে। কোথায় থেকে আসে এত টাকা? কি কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি ইরা? না, চুরি করব কেন? তোমার জন্য নিয়ে এসেছি, যাও নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশে। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দিবে কেমন? রিকশাওয়ালা, আমি ঠিক মতো খাবার খেতে পারি না, তোমার বিয়েতে মন ভরে খাবার খাবো। আনোয়ার, বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছে তোমার, খুব ভালো। আচ্ছা, দাওয়াত অবশ্যই দিব। আর শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না, ফ্রিতে গরিব দুঃখীদের খাওয়ানো হবে। ইরা, আরে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। নিজের জীবনে সুখে থাকবে, আর উপহার একটা তোমাকে দিব আমি, সময় হলে পেয়ে যাবে। আর গরিবের উপহার কম দাম হলেও খাঁটি হয়। আনোয়ার, ঠিক আছে, দেখা হবে। আজ আনোয়ার ওর কথার উপরে জবাব দিতে পেরেছে। কারণ ঝুমকা ঠিক বলেছে, যে ছেড়ে চলে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হয় না, লড়তে হবে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন তার। সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ। রাতে বাসায় ফিরে যায় সুখকে নিতে। ঝুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এসেছে। চাচা, আমাকে ডাক দেন। আনোয়ার, আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসে বসে যাও। ও, ঝুমকাকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিব চাচা। আমি ঝুমকার দিকে তাকিয়ে থাকি। উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বেশ খুশি লাগছে ওনাকে। মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে, আর পরিবার মেনে নিয়েছে। সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচির কোলে থেকে নিয়ে রুমে চলে আসি। আনোয়ার, বাবু, কাবিনের 5 লাখ টাকা নিয়ে এসেছি, এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে ঘুরতে যাব। ইরা, ঠিক আছে বাবু, অবশ্যই যাব। তবে বাবু, তুমি টাকা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে, আর কালকে বিয়ে করে নিব আমরা। মিজান, ঠিক আছে বাবু, তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশোনা করতে থাকি আর কল্পনা করতে থাকি। একবার শুধু বিয়ে হয়ে যাক, তখন আমি অনেক বড়লোক হয়ে যাব, অনেক টাকা থাকবে আমার। ইরা, আমি একটু সুখকে নিয়ে খেলা করে রান্নাঘরে যাই, ওর জন্য একটু সুজি তৈরি করে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো কেন কান্না না করে খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি ঝুমকা। আরে আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন? সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেরো দিতে পারে নাই, তাই বলে আপনি না খেয়ে চলে আসলেন। বাবা আমার উপর রাগ করে, তাই খাবার নিয়ে চলে এসেছি। আনোয়ার, আরে এমন কেন? কিছু না, আসলে আপনারা আমার জন্য অনেক করেছেন। সারাদিন সুখের যত্ন আপনি তো নেন, কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করি নাই। আনোয়ার, আরে বিরক্ত করতে হবে কেন? আপনি আর সুখ কি আমাদের পর? শুনুনই, নেন খাবার আর পুরো শেষ করবেন। ঝুমকা, ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে না। হলে আবার যদি চাকরি থেকে বের করে দেন। আনোয়ার, আমি একটু হাসি দেই। আচ্ছা, আপনার বেঈমান বউ কাবিনে টাকা পেয়ে গেছে, আপনি তার টাকা দিতে পারলেন। ঝুমকা, চিন্তা করবেন না, সে টাকা পেয়ে গেছে, এবারে তাকে যোগ্য জবাব দিতে পারি নাই, তবে চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায় নাই। আনোয়ার, বা, ভেরি গুড। আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু। না হলে চাকরি সত্যি চলে যাবে। ঝুমকা, আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে যেতে তো হবে। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত দেন নাই, তাই রাগ করেছে। আনোয়ার, হুম, আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা সুখ আমার বিয়ে খেতে আসবে, আমি সুখের জন্য সুজি রান্না করব, এখন কান্না বন্ধ হোক। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে ওর। অভিমান থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ঝুমকা, ঝুমকা চলে যায়। আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি।
সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যায়, আসলে সামনে ঝুমকার বিয়ে, তাই চাচি অনেক বিজি থাকবেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ কথা না আনোয়ার। আরে বস, আপনি এসে গেছেন। চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়, আজকে খাবার ফেলে দিতে হয় নাকি ডলার। ঠিক আছে চলুন, তবে আজ বেশি ভালো রান্না করব না। টমেটো দিয়ে কিছু রান্না করব, যদি কেউ না আসে খাবার নষ্ট হবে আনোয়ার। আচ্ছা বস, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়বো। ডলার: আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসলে ছেলেটা পাগল আনোয়ার। আমি বাহিরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে বেঁধে দোকানে নিয়ে আসি। আরে ভাই, আপনি আসেন, একটু খেয়ে যান, আসেন। ডলার: আরে আমি খাবো না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। লোক: আরে বস, খাবার নিয়ে আসেন, একটা লোক পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন বস। ডলার: আমি খাবার নিয়ে যাই ওনার কাছে, উনি খাবার মুখে দেন। আনোয়ার: ছি, কি জঘন্য গন্ধ, এই খাবার কি মুখে দেওয়া যায়? খাবার মাটিতে ছুঁড়ে মারি আর রাগ করে দোকান থেকে বের হয়ে যায় লোক। আরে বস, এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এখনই রান্না করলেন তো আপনি, এটা কি করে সম্ভব? ডলার: নিশ্চয়ই বাহির থেকে কেন গন্ধ আসে, তাই সবাই মনে করে খাবারে গন্ধ। আচ্ছা, এখানে আশেপাশে এমন কিছু রয়েছে সেখান থেকে গন্ধ আসতে পারে আনোয়ার। বস, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। ডলার: তোমার যেতে হবে না, সুখকে নিয়ে তুমি এখানে থাকবে। আমি যাব সেখানে, অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পাই। এটা কেন ডাস্টবিন না, একটা মাঠ, সেখানে সবাই ময়লা ফেলে। আমি খুব কষ্ট করে ময়লা পরিষ্কার করি আনোয়ার। সুখকে আমি ঝুমকা আপুর কাছে রেখে বসো যেখানে গেছে সেখানে যাই। আরে বস, আপনি কি করছেন, এই ময়লা পরিষ্কার করছেন কেন? ডলার: আরে একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কান্না করছে এমন শব্দ শুনে ঘুম ভেঙে যায় আনোয়ার। হঠাৎ মধ্যরাতে কান্না করা হচ্ছে এমন আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছে ঝুমকা কান্না করছে, কিন্তু এত রাতে কোনো বিপদ হলো না তো। আমি তাড়াতাড়ি উঠে সেখানে যাই আনোয়ার। বাবা, তোমার কি হয়েছে? বাবা, বুকে কি বেশি ব্যথা করছে? তুমি চিন্তা করবে না, এখনই হাসপাতালে নিয়ে যাব তোমাকে। ঝুমকা: আরে কাকা, আপনার কি হয়েছে? হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, কি হয়েছে আপনার কাকা? আনোয়ার: আরে দেখুন না, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করছে, মা জেগে উঠে আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়ে যাচ্ছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। ঝুমকা: কি বলেন? আচ্ছা চলেন, কাকাকে হাসপাতালে নিতে হবে। আপনি ধরেন এক পাশে, আমি ধরি আরেক পাশে। আনোয়ার: আচ্ছা ঠিক আছে। মা কি যাবে আমাদের সাথে? ঝুমকা: না, কাকিকে যেতে হবে না, বাহিরে কেউ নেই, ওনার এখানে থাকা অনেক জরুরি। আর সুখকে কাউকে দেখে রাখতে হবে। আনোয়ার: আচ্ছা বাবা, তুমি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না বাবা। ঝুমকা: আমরা কাকাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু এত রাতে ডাক্তার খুঁজে পাওয়া একটু কষ্টকর, তবে কয়েকজন ডাক্তার ছিল, তারা কাকাকে কেবিনে নিয়ে যায়। আনোয়ার: আমার বাবা ঠিক হয়ে যাবে তো? যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমার আর মায়ের কি হবে? বাবা আমাদের মাথায় ছাদা হয়ে আছে। ঝুমকা: চিন্তা করবেন না, কিছু হবে না, কাকা একদম ঠিক হয়ে যাবে। হঠাৎ কয়েকজন ডাক্তার বের হয়ে আসে, আমরা তাদের কাছে যাই। আচ্ছা, আমার বাবা কেমন আছে? ঠিক আছে তো? ঝুমকা: সরি ম্যাম, আপনার বাবা আর নেই, রাস্তায় আসার সময় উনি মৃত্যু বরণ করেছে। ডাক্তার: ডাক্তারের কথা শুনে আমি ঝুমকার দিকে তাকাই, মেয়েটা কথা শুনে অজ্ঞান হয়ে গেছে, আমি ওকে ধরে ফেলি। আনোয়ার: কয়েক ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে, কি হয়েছে মনে করতে পারছি না।
বাড়িতে অনেক মানুষ, সবাই কান্না করছে। রুম থেকে বের হয়ে দেখি মা কান্না করতে করতে চোখের পানি মনে হয় শেষ হয়ে গেছে এমন অবস্থা। একটু বাহিরে বের হয়ে বাবার লাশ দেখে পড়ে যেতে যাব, তখন কেউ ধরে ফেলে আমাকে। ঝুমকা। আমি ওকে ধরে ফেলি। ঝুমকা, নিজেকে শান্ত করো। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে কাছের মানুষ দূরে চলে যাওয়া কত কষ্ট সেটা আমি জানি। ওকে অনেক সান্ত্বনা দেই। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। আনোয়ার। 3 দিন কেটে যায়, আনোয়ার আমাকে অনেক সান্ত্বনা দেয়। আসলে মানুষ হিসাবে ওনার কেন তুলনা নেই। রাতে আমি ছাদে গিয়ে বসে থাকি, বাবার কথা খুব মনে পড়ছে। চোখ বেয়ে জল পড়ছে। ঝুমকা, আরে আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে ঘরে যান। শীত পড়ছে, ঠান্ডা গেলে যাবে আপনার। আনোয়ার, চিন্তা করবেন না, কিছু হবে না। কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? ঝুমকা, আসলে অনেক দিন ধরে চাঁদ দেখা হয় না, তাই একটু দেখতে আসলাম। ও আচ্ছা, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে একবারও তো এখানে আসতে দেখলাম না, সে কোথায়? আনোয়ার, বাবার মৃত্যুর 3 দিন পরের দিন সে কল করে। সে আমাকে বিয়ে করতে পারবো না, কারণ এখন আমার বাবা নেই, কে সংসার চালাবে? কে নিবে সব দায়িত্ব? আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দিবে বিয়ে করলে যৌতুক হিসাবে, কিন্তু এখন এত টাকা কোথা থেকে দিব? তাই আর বিয়ে হবে না। ঝুমকা, আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল না, আমার আর আপনার কাউকে ভালোবাসা ভুল, সেটা বুঝতে পারছি না। আসলে ভাগ্য এক আজব জাদুকর। আনোয়ার, হুম, ঠিক বলেছেন। আচ্ছা, দোকানের কি খবর? কোনো লোক এসেছে? ঝুমকা, এখনো অব্দি তো না, তবে দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। আনোয়ার, ওকে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ি, কিন্তু দোকানে কেন লোক আসে না? ঝুমকা, আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি সবাই আবার ময়লা ফেলে। কি করব, এদের ময়লা ফেলানো কি করে আটকাতে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দু লোকদের যেতে দেখি। আনোয়ার, ওস্তাদ, আপনার মাথায় কি চলছে বলুন তো? এই শহরে অনেক হিন্দু রয়েছে, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? ডলার, আরে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। আজ রাতে এখানে আসতে হবে, এরপর থেকে শুরু হবে আসল খেলা। আনোয়ার, রাত 3টা বাজে। আনোয়ার বাড়ি থেকে বের হয়ে ডলারকে নিয়ে সেই জায়গায় যায় এবং ময়লা পরিষ্কার করে। আরে বস, আপনি কি করেন? আবার ময়লা কেন পরিষ্কার করছেন? ডলার, আমি ময়লা পরিষ্কার করি, পরে কতটুকু মাটি দিয়ে সেখানে একটা জিনিস তৈরি করি। এবার কালকে সকালে হবে আসল মজা। আনোয়ার, বস, এতে কাজ হবে মনে হয়। ডলার, কালকে সকালে সেটা দেখতে পাবে। আনোয়ার সকালে ঘুম থেকে উঠে ডলারকে নিয়ে সেই জায়গায় যায়। আনোয়ার অপেক্ষা করতে থাকে কখন মানুষ ময়লা ফেলবে। একটা লোক আসে ময়লা ফেলতে। কিছু একটা দেখে থেমে যায়। দেখে সামনে একটা মূর্তি, যেখানে পূজার ফুল দেওয়া। তাই সেখানে ময়লা না ফেলে সামনে থাকা ডাস্টবিনে ময়লা ফেলে। প্রায় সবাই তাই করে, কারণ মানুষের দেবী এখানে থাকে, ময়লা কি করে ফেলবে? আনোয়ার, আরে বস, দারুণ হয়েছে বুদ্ধিটা। আপনি কি সুন্দর করে কাজ করলেন বস, খুব ভালো। ডলার, হুম, এখন আমাদের দোকানে মানুষ অবশ্যই আসবে। আর এত ভালো খাবার রান্না করব যে খাবার খেতে অন্য দোকানে যাওয়ার কথা চিন্তা করবে না। আনোয়ার, আচ্ছা, এরার কথা তো বলা বলতে ভুলে গেছি, আমাদের বিসিএস ক্যাডার বলে কথা। আচ্ছা, এরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ড জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। তাই বাধ্য হয়ে হোটেল থেকে বের হয়ে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই, তাই সে হোটেল ভাড়া কি দিবে বলুন? তাই পালিয়ে যায়, কিন্তু কোথায় যাবে? এই শহরে সে কাউকে চিনে না, তাই তার মামার বাড়িতে ফিরে যায়। কি রে ইরা, তুই এখানে? শুনেছি তোর নাকি চাকরি হয়েছে, কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? মামি, আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে যাই। কিন্তু সে আমার কাবিনের সব টাকা নিয়ে কোথায় চলে গেছে, তাকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। ইরা, কি তুই আনোয়ার মতো একটা ভালো ছেলেকে রেখে তুই অন্য একজনের সাথে পালিয়ে গেলি কি করে? আর ওই 6 মাসের বাচ্চার জন্য একটু মায়া হলো না তোর?
কেমন মারে তুই, মামি? মামি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। লোভে পড়ে এমন করে ফেলেছি, কিন্তু মামি এখন আমি কোথায় যাব, একটু থাকতে দাও আমাকে মামি। ইরা মামি একটু চিন্তা করে, এমনি এই বাজারে কাজের লোক পাওয়া অনেক টাকা লাগে। যদিও বাড়ির সব কাজ করে দেয় তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে মামি। মামি আমাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সারাদিন অনেক কাজ দেয়, সব কাজ শেষ করে অনেক কষ্ট হচ্ছে আমার। খুব খিদে পেয়েছে, তাই মামির কাছে গিয়ে একটু খাবার চাই। ইরা এত খাবার খেতে হবে না, নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে এসেছে। যে মানুষ তোকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করতে দিয়েছে, তার সাথে থাকতে পারলি না তুই? তোর মতো একটা খারাপ শুধু শাস্তি পেতে পারে। যা, কোনো খাবার নাই তোর জন্য মামি। কয়েক বছর কেটে যায়, আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নাই যে তাকে চিনে না। দোকানে আস্তে আস্তে মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে, ব্যবসা বাড়তে থাকে। আর সেই জায়গায় এখন কেউ ময়লা ফেলে না, সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে। আনোয়ার সেই জমি কিনে নিয়ে সেটা মন্দির জন্য দান করে দিয়েছে। সুখ আজ বেশ বড়, খুব খুশি আছে আনোয়ার। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে। ওর নাম বলল ইরা। আপনার পরিচিত বলল, কার? নামটা শুনে চোখে জল চলে আসে। ইরা হঠাৎ দেখা করতে এসেছে, নিশ্চয়ই তার অনেক সুখ, সেটা দেখাতে এসেছে। তুমি ভিতরে আসতে বলে দাও আনোয়ার। আনোয়ার, তুমি কেমন আছো? কয় বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরানো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাই না, একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। ইরা আমি ওর চেহারা দেখে অবাক হয়ে যাই। এই কনিরা, যাকে ফুলের চেয়ে বেশি সুন্দর দেখতে লাগে, সেই ইরা। কিন্তু এখন এমন চুল, এলেমেলো চামড়া, কুঁজে গেছে। যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে কেন আনোয়ার? আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল। সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে, এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরি চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম আনোয়ার। আমাকে মাফ করে দেও আনোয়ার। ইরা ইরা আমি তোমাকে মাফ করার কে? তুমি নিজের ভুল বুঝতে পারলে এটা অনেক আনোয়ার। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নিবে? আমি আর তুমি আমাদের মেয়ে সুখে সংসার করব আবার। ইরা সেটা আর কখনো সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে করতে চাই না আমি। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও আনোয়ার। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দেও তাহলে আমি কেস করব। ইরা ইরা তুমি এখনো বোকা থাকবে। আচ্ছা, তুমি যেই থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়ে সালাম দিয়ে দিবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয় তাহলে আদালতে দেখা হবে আনোয়ার। তুমি তোমার টাকার পাওয়ার দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা, ওর উপর অধিকার আছে আমার। ইরা টাকা থাকলে তো টাকা দেখাতে হবে, আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যু বরণ করছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ও তোমাকে ঘৃণা করবে। ইরা আর অধিকার জন্ম দিলে কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আর আমার মেয়ে সব সময় আমাকে পছন্দ করবে, কারণ ওকে আমার শিক্ষা দিয়ে বড় করেছি আমি আনোয়ার। আনোয়ার, তুমি এটা করতে পারো না আনোয়ার। আমার মেয়ে সুখ চিৎকার করে। ইরা আমি রুম থেকে বের হয়ে যাই। ইরা আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতে হবে। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দেই। আনোয়ার, জি বস, কিছু বলবেন বস? তুমি এই মহিলাকে আমাদের একটা দোকানে রাঁধুনি হিসাবে কাজ দিতে হবে, আর খাওয়া আর শোয়ার জন্য রুম দিয়ে দেও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে। ইরা আনোয়ার, আব্বু তুমি ঝুমকা আমাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকা।
তুমি কি আমাদের বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা, সুখ। আরে টেনশনে সব ভুলে যাচ্ছি আমি। কি করে বলবো? ওর সামনে গেলে তো সব ভুলে যাই আমি, আনোয়ার। ও আব্বু, তুমি সত্যি একটা ভীতু, একটু সাহস জোগাড় করো। সত্যি বলতে হবে, সুখ। আমি ঝুমকার সামনে যাই, একটু হাঁটু দিয়ে বসে যাই। ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করি নাই, কিন্তু তোমার প্রতি কখন যে ফিলিং তৈরি হয়ে গেছে বুঝতে পারি নাই। তুমি আমার জীবনের সব কাজে পাশে থাকলে, যদি কখনো ব্যবসায় লস হয়ে যেতে আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সব সময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশোনা জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো আদর করেছো, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেও নাই। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকা? আনোয়ার। আরে আব্বু, তুমি ফুল নিতে ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, ডিয়ার ঝুমকা মা, তুমি সত্যি আমার মা হবে, সুখ। ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কি করব, রাজি হয়ে যাই, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবো না ঝুমকা। তোমাকে নিয়ে আমি বাঁধবো সুখের ঘর। সমাপ্ত।